এই দেখো এই স্টেপগুলো আমি লিখে দিছি। এই অঙ্কগুলো কিভাবে করবে? 1 নম্বর করবা হলো এন এর মানটা বের করবা, 2 নম্বরে ছবিটা আঁকবা, 3 নম্বর করবো সেন্ট্রয়েড বের করবা, 4 নম্বর করবো মোমেন্টাম ইনার্সিয়া বের করবা, 5 নম্বর এই ফর্মুলাই একটা বের করবা, 6 নম্বর হচ্ছে এন দিয়ে গুণ করে বের করবা, 7 নম্বর এই ছবিটা আঁকবা। শেষ, এই 7টা স্টেপ। এখন প্রশ্ন হচ্ছে যে যদি কোনো কারণে আমি যদি তোমাদের বলে দিই যে ট্রান্সফর্ম দা অ্যালুমিনিয়াম এই যে উডের এরিয়া, তাহলে কি করবা? আমি বলছি একই জিনিস, তখন এইটাকে ফিক্স রাখবা, এইটাকে এন গুণ চিকন করে দিবা, তখন সেন্ট্রয়েড বের করে দেখবে একই সেন্ট্রয়েডই হবে। এবং তখন হচ্ছে এই স্টিলের যেটা আছে, স্টিলের ইএসটা এরকমই লিখবা, স্টিলের ই যা আছে তাই লিখবা, কিন্তু তখন কিন্তু তোমার স্টিলের ই যা আছে তাই লিখবা, কিন্তু ইসের ইয়াটা যেটা ওটা কি বলে এটাকে উডের ই যেটা উডের ইটাকে এন দিয়ে ভাগ করে দিবা। সো এই অঙ্কটা তোমরা এইভাবে এবং ওইভাবে দুইভাবে করবা, দেখবা যে তোমাদের ইয়ের যে স্টেসে সিগমার মান পরিবর্তন হয় কিনা। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট, এবং তোমরা অবশ্যই এই এই দুইটা অঙ্ক করে, মানে আগের গুলো তো করবাই, বাট এই দুইটা অঙ্ক মিনিমাম করে আমাকে তোমরা জমা দিবা শুক্রবারে তোমাদের আমার ইমেল অ্যাড্রেসে। সবাইকে বুঝতে পারছো? এবার লাস্টের অঙ্কটা আমরা করি। এবার লাস্টের অঙ্কটা আমরা করি, একটাই অঙ্ক বাকি আছে। এই অঙ্কটাই তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। আচ্ছা এই অঙ্কটা এখানে করছি, ও আচ্ছা এই করা আছে এখানে, এখানে করা আছে, চেঞ্জ করে কিভাবে করা যায় দেখো তোমরা। অল্টারনেটিভ সলিউশন একই জিনিস, এটা এন 120 হবে, 1/20 মানে ভাগ হবে আলটিমেটলি। এরিয়াটা কিন্তু মোটা এরকম করা হয়ে গেল। সেন্ট্রয়েড কিন্তু একই আসলো, কোনো পরিবর্তন হলো না, ওয়াই বার এরকমই আসলো। এরপরে আমরা যখন সিগমা স্টিল করব এটা ঠিক রাখছি যা আছে তাই, আর যখন সিগমা ডাব্লু করব এন দিয়ে ভাগ করছি, একই অঙ্ক সেম। সবাই বুঝতে পারছো ওই অঙ্কের পার্থক্যটা কি? এখানে হলো 1 নম্বর হচ্ছে এন এর মানটা বের করবা, এই যে এখানে এন এর মান 1/20 হবে, আগে এটা 20 হয়েছে, এখানে 1/20 হবে। তাহলে এই এরিয়াকে 20 দিয়ে ভাগ করতে হবে। এরিয়া 250 কে 20 দিয়ে ভাগ করলে কি হয়? 250 250 সরি 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 ভুল করলাম, 150 কে এই 150 কে 20 দিয়ে ভাগ করবা, এই 20 দিয়ে ভাগ করে 7.5 আসে, তাহলে এটা 7.5 হলো। এখন এটা সেন্টার বের করলা একই রকম আসবে, তোমরা বের করে দেখো সেম আসবে। আই বের করবা, এর আইটা একটু চেঞ্জ হবে, মোমেন্টাম ইনার্সিয়াটা চেঞ্জ হয়ে যাবে। এই অঙ্কের ক্ষেত্রে এটা পরিবর্তন হয়ে যাবে, ডাজন্ট ম্যাটার, এটা ট্রান্সফর্ম এরিয়া করছে যেহেতু আলাদা পরিবর্তন হয়ে গেছে। তারপরে সিগমা এস যেটা, সিগমা এস যেটা সিগমা এস বের করবা ডাইরেক্ট যা আছে তাই, আর সিগমা উডেরটা করবা এন দিয়ে ভাগ করবা, আর কিছু না, অঙ্ক শেষ। সো এই দুইটা অঙ্ক তোমরা অবশ্যই করবা। এবার আমাদের লাস্ট অঙ্কটা আছে 3 নম্বর, এইটা হচ্ছে তোমাদের সবচেয়ে কাজে লাগবে, কারণ হচ্ছে তোমরা এই লেভেল 3 তে যখন উঠবা তখন কংক্রিট বলে একটা চ্যাপ্টার, কংক্রিট বা স্টিল কংক্রিট ডিজাইন বা এরকম কিছু তোমাদের একটা সিলেবাসে আছে। এই জিনিসটার জন্য এটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে, এটা না বুঝলে ওখানে তোমরা বিশাল বড় আটকাই যাবা, অতএব এটা পরিষ্কার করে বুঝতে হবে। আজকের অঙ্কের লাস্ট এবং ফাইনাল যে পার্টটা সেটা হচ্ছে কংক্রিটের বিম। একটা কংক্রিটের বিমে কি হয় তুমি দেখো, এখানে কংক্রিট থাকে আর মাঝখানে দুটো স্টিল থাকে, এখানে একটা, এখানে একটা স্টিল আছে, এখানে একটা, আর এখানে দুটো স্টিল আছে, এবং বলছে দুইটা নাম্বার 9 বার। নাম্বার 9 বারের এরিয়া কত তোমরা বের করতে পারো? কংক্রিট এরিয়া বের করতে নাম্বার 9 বার। আচ্ছা বাই দা বাই, ডু ইউ নো হোয়াট ইজ দিস নাম্বার? 1 সুতি রড, 2 সুতি রড, 3 সুতি রড, 9 সুতি রড, নাম্বার 9, নাম্বার 10, জানো এগুলা? জি স্যার, জানো? রডের 9 থিকনেস মানে 9/8 ইঞ্চ, তাই না? হ্যাঁ তোমরা জানো, তাহলে ভেরি গুড, তাহলে এটা পড়াইতে হচ্ছে না। তার মানে 9/8 হলে এটার এরিয়াটাও তোমরা বের করতে পারবা, অসুবিধা নাই। আচ্ছা এখানে এখন অঙ্কটা দেখি আমরা। এক্সাম্পল 6.9, determine the maximum stress in concrete and steel for a reinforced concrete beam with the section shown is figure। এই সেকশন দিয়ে দিছে, এখান থেকে এটা হলো 20 ইঞ্চি, আর নিচেরটা কত? নিচেরটা 2 ইঞ্চি, কারণ পুরো টোটাল 22 নিচের 2 ইঞ্চি, এখানে দুটো রড লাগানো আছে, আর এটা 10 ইঞ্চি। এই একটা কংক্রিটের একটা বিম আছে, এই বিমে একটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট 5000। পজিটিভ বেন্ডিং মোমেন্ট মানেটা কি? হু ক্যান টেল? পজিটিভ বেন্ডিং মোমেন্ট অফ 50,000, পজিটিভ বেন্ডিং মোমেন্ট মানে কি কেউ বলতে পারবা? এনিবডি উইল ট্রাই? কেউ ট্রাই করবে না? হ্যাঁ স্যার টেনশন
টেনশন কি? হুম, আমি আমি তোমাদের কিন্তু একটা কথা বলছি, মেকানিক্স কিন্তু ইন্ডিভিজুয়াল টপিক না, মেকানিক্স এর কমপ্লিট পিকচার, কমপ্লিট প্যাকেজ। তুমি একটার সাথে একটা লিঙ্ক না করলে কিন্তু তুমি পাবা না। আমি যদি পজিটিভ বেনিফিট নেগেটিভ বেনিফিট বলছি তোমাদের সিআর ফর বেনিফিট পড়ানোর সময়, দুই ভাবে করতে পারো। নাম্বার ওয়ান হচ্ছে সাইন কনভেনশন, লেফট সাইড ক্লকওয়াইজ, রাইট সাইড অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ, এটা এক নম্বর ব্যাপার। ক্লিয়ার? মনে করো এই একটা বিম আছে, এটা এইটা হলো পজিটিভ, এইটা হলো পজিটিভ, নাকি ভুল বললাম? সাইন কনভেনশন কি বলে? পজিটিভ না? আওয়াজ দাও একটু। জি স্যার। তাহলে এইটা যদি বাঁকা হোক তাহলে এই জিনিসটা বাঁকবে কিভাবে বলতো? জি স্যার। এইটা এইভাবে বাঁকবে না, এই বিমটা এইভাবে এইভাবে বাঁকবে, এইভাবে বাঁকলে কি বাঁকবে? এইভাবে বাঁকবে। তারপর এখানে হবে কম্প্রেশন, এখানে হবে টেনশন, জি স্যার। এবং বেনিমন ডায়াগ্রামটা হবে এরকম একটু কিছু, এরকম হবে, মানে প্লাস হবে। তার মানে যদি কোনো কারণে আবার যদি দুই মনে করে এরকম হয়, বেনিমন ডায়াগ্রাম যদি একটা সিম্পল সেটের বিম হয়, ডাব্লিউ যদি এরকম ডাব্লিউ, তাহলে এটা বেনিমন ডায়াগ্রাম কেমন হয়? এরকম হয় না? ডাব্লিউ এল স্কোয়ার 8 হয়, এটাও পজিটিভ বেনিমন। এটাকে বলা হয়, এই শেপটাকে বলে হগিং শেপ। বেনিং মোমেন্ট উপর থেকে প্যারাবোলিক, এটাকে বলে হগিং। আর নিচের দিকে তাহলে স্যাগিং। তার মানে ডিফ্লেকশন শেপ কেমন হয়? এরকম হয়। ডিফ্লেকশনটা এটা ডিফ্লেকশন শেপ। তার মানে তুমি যে কোনো ভাবে করতে পারো। একটা হচ্ছে সাইন কনভেনশন পজিটিভ, বেনিং মোমেন্ট পজিটিভ, অথবা ডিফ্লেকশন নিচের দিকে, যেটাই হোক সব ক্ষেত্রে এটাকে পজিটিভ বেনিং মোমেন্ট। এই পজিটিভ আর নেগেটিভ তোমার কাজ কি বলো তো? আচ্ছা, পজিটিভ বা নেগেটিভ নিয়ে আমার কোনো কাজ আছে? ফর্মুলার মধ্যে কি এম প্লাস মাইনাস বলে কোনো বিষয় আছে? আছে? আছে না নাই? নাই স্যার। তাহলে কেন আমরা এই পজিটিভ আর নেগেটিভ মিলে আমার কি কাজ করবো, মানে কেন আমার জানার দরকার পজিটিভ আর নেগেটিভ? কেউ বলতে পারবা? ট্রাই করো, ভুল হোক ঠিক হোক ট্রাই করো। এই পজিটিভ বা নেগেটিভ আমার জেনে লাভটা কি? কেউ কি ট্রাই করবা? অনিশা, অনিশা কি ট্রাই করবা? জি স্যার আছি। বলো, ট্রাই স্যার করবা? জানি না। জানা তো উচিত ছিল তোমাদের ভাই। ফারিয়া, প্রভা, ফারিয়া প্রভা, তুমি কি বলতে পারবা? ঘুমাই গেছে নাকি? রাশেদ কি বলতে পারবা? রাশেদের ইয়াই নাই, স্পিকার নাই। রৌনক বলতে পারবা? রুদ্রনীল? না স্যার, একটু দেখার লাগবে স্যার। দেখা লাগলে হবে না। প্রীতি? স্যার টেনশন কম্প্রেশন। ভেরি গুড, দ্যাট ইজ আনসার। কোথায় প্রীতিকে একটা স্টার মার্ক দিয়ে দাও। অলিন? হ্যাঁ, এটাই আনসার। কোন দিকে টেনশন হবে, কোন দিকে কম্প্রেশন হবে, এটার জন্যই তোমার পজিটিভ নেগেটিভ জানার দরকার। ভেরি ওয়েল ডান প্রীতি। তার মানে আমাদের বুঝবো যে এখানে কম্প্রেশন হবে, এখানে টেনশন হবে, এইটা আমার বের করতে হবে। তো কারণ আমি তো আলটিমেটলি অঙ্ক করতেছি, এমনি অঙ্ক করার জন্য করছিলাম। ইঞ্জিনিয়ারিং এর বা মেকানিক্স প্রত্যেক অঙ্কের একটা মিনিং আছে। তার মানে আমাকে বুঝতে হবে কোথায় টেনশন হবে, কোথায় কম্প্রেশন হবে। এইটা বোঝার জন্য পজিটিভ পজিটিভ বেন্ডিং মাউন্ট হয়, উপরে কম্প্রেশন হবে, নিচে টেনশন হবে। আর যে নেগেটিভ বেন্ডিং হয়, উপরে টেনশন হবে, নিচে কম্প্রেশন হবে। এখন কি সবাই আনসারটা বুঝছো? ক্লিয়ার? সবাই বুঝছো না বুঝো নাই? তার মানে আমাদের পজিটিভ বা নেগেটিভ বেন্ডিং মাউন্ট জানতে হবে, আমাদের টেনশন না কোথায় টেনশন, কোথায় কম্প্রেশন হবে। ভেরি গুড। এবার আমরা অঙ্কের মধ্যে ঢুকে যাই আমরা। ঠিক আছে? তাহলে এখানে মনে করো, মনে রাখবা একটা জিনিস, কংক্রিট সি আর স্টিল। কংক্রিট হলো অলওয়েজ কম্প্রেশন নেবে। কি নেবে? কম্প্রেশন নেবে। আর স্টিল অলওয়েজ টেনশন নেবে। এখানে আরেকটু থিওরি আমি পড়াবো তোমাদের, একটু এটার সাথে রিলেটেড অঙ্কের মধ্যে ঢোকার আগে। সেটা হচ্ছে, তুমি দেখবা প্রত্যেকটা বিমের নিচে রড থাকে বেশি, উপরে রড অনেক সময় থাকে কম থাকে। এই নিচে বেশি উপরে কম কেন? কারণ এই জিনিসটা যে বেঁকে যায়, নিচের দিকে টেনশন ডেভেলপ করে। এই টেনশন ডেভেলপ করলে হয় কি, তোমার এখানে একটা ক্র্যাক ডেভেলপ করে কংক্রিটের মধ্যে। কংক্রিট টেনশন নিতে পারে না, এই জন্য নিচে আমরা স্টিল দিই, যাতে এই টেনশনটাকে সে ধরতে পারে। অর্থাৎ আমরা কোথায় কোথায় স্টিল দিব, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যেখানে টেনশন ডেভেলপ করবে ওখানে আমরা স্টিল দিব, যেখানে কম্প্রেশন ডেভেলপ করবে ওখানে আমরা স্টিল আমরা দিব কংক্রিট।
প্রথম কথা। তাহলে স্যার প্রশ্ন স্যার উপরেও তো স্যার বিমের মধ্যে স্টিল দেয়, কেন দেয়? এরকম অনেক কোশ্চেন আছে, আমি পরবর্তী ক্লাসে এগুলো ক্লিয়ার করবো। আমি বলে কোশ্চেন গুলো তোমাদের মাথার মধ্যে জেনারেট করে দিচ্ছি যে আমরা যখন স্ল্যাব বানাই, স্ল্যাবের ক্ষেত্রে তোমরা একটু নেক্সট টাইমে এই যে ফর্ম মানে স্টিলের লেআউট করার পরে দেখে আসবা, প্রত্যেকে দেখে আসবা স্টিল কোথায় দিচ্ছে। আমরা কোশ্চেন করবা, স্যার স্টিল কেন উপরে দিচ্ছে, কেন নিচে দিচ্ছে, এমন দিচ্ছে কেন, অমন দিচ্ছে কেন? এই স্টিলের বিম এবং স্ল্যাবের ভিতরে অথবা ক্যান্টিলিভার বিম অথবা ব্রিজ, যেটার মধ্যে হলো কি তোমার হরিজন্টাল যে প্ল্যানটা, এর মধ্যে রডটা কিভাবে দিচ্ছে, উপরে দিচ্ছে না নিচে দিচ্ছে, কোন দিকে উপরে কোন দিকে নিচে, কেন দিচ্ছে, এই প্রত্যেকটার সাথে তোমার শেয়ার পয়েন্ট, বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং স্ট্রেস, মানে বেন্ডিং মোমেন্ট এবং বেন্ডিং স্ট্রেস সম্পর্ক। সো আলটিমেটলি তুমি যদি এটা বেন্ডিং স্ট্রেস বা বেন্ডিং মোমেন্ট হিসাবে যদি বোঝার চেষ্টা করো, তাহলে আর সারা জীবনে কোনোদিন ভুল করবে না যে কেন নিচে দিচ্ছে, কেন উপরে দিচ্ছে, কেন। যেমন বিমের মধ্যে নিচে রড দেয় এই কারণেই, কারণ নিচে হচ্ছে টেনশন ডেভেলপ করে, আর টেনশন ডেভেলপ করে যদি বেশি করে তাহলে ক্র্যাক হয়, বিল্ডিংটা ক্র্যাক হয়ে ভেঙে পড়বে। তাহলে আমরা এই ক্র্যাকটা যেন না হয় এই জন্য আমরা কি দিই, আমরা স্টিল দিই, কারণ স্টিল প্রচুর টেনশন দিতে পারে। আর উপরের দিকে স্টিলটা কেন দিই, দুইটা কারণে। কোনো কারণে ভূমিকম্প বা আর্থকুয়েক বা ল্যাটারাল লোডের জন্য কোনো কারণে যদি বেন্ডিং মোমেন্ট পজিটিভ বা নেগেটিভ হয়ে যায়, তাহলে যেন সামান্য যে হবে সেটা যেন নিতে পারে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে তোমার ইয়া করবে, নাম্বার 2 পয়েন্ট যে এই যে আবার যে স্টিরাপ বুঝো তো তোমরা, যে চার কোণায় যে বক্স করে করে স্টিল ঢুকাই, যেটা এইটা লাগানোর জন্য উপরে তো কিছু জিনিস লাগবে, এই জন্য উপরে দুটা স্টিল দেওয়া হয়। এখন নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, তোমরা দেখবা এই যে বিভিন্ন বিল্ডিং এ যে সমস্ত জায়গায় সাপোর্ট থাকে, সাপোর্টে উপরে রড বেশি দেওয়া হয় আর মাঝখানে নিচে রড বেশি দেওয়া হয়। তোমরা কি দেখছো না? দেখো না, এটা সাপোর্টের রডটা উপরে দেওয়া হয়। তোমরা কাইন্ডলি দেখবা যেখানে বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে বাড়ির আশেপাশে, তোমরা দেখবা যে কোন একটা বিমের সাপোর্ট যে জায়গাটায় আছে, অর্থাৎ যে জায়গায় সাব বিমটা জয়েন্ট হয়, ওই জায়গাটায় উপরে রড দেওয়া হয় বেশি আর মাঝখানে রড দেওয়া হয় কম। কেন হয় এটা নেক্সট ক্লাসে আমাদের বলবা তোমরা আবার। আচ্ছা চলো আমরা আজকের মধ্যে চলে যাই। তার মানে আমরা বললাম যে কংক্রিট কম্প্রেশন নিবে, আমার স্টিল টেনশন নিবে। কোন পর্যন্ত নেবে? নিউট্রাল এক্সিস উপর পর্যন্ত। এখন এটা হলো নিউট্রাল এক্সিস, এর উপরে এই যে কংক্রিট দেখছো, এই কংক্রিটটাই খালি কম্প্রেশন নিবে আর এই যে স্টিলটা টেনশন নিবে, এই হলো বিষয়। তার মানে এখন প্রশ্ন হচ্ছে এই নিউট্রাল এক্সিস কত দূরে আমরা জানি না, এই নিউট্রাল এক্সিস কত দূরে, উই ডু নট নো নিউট্রাল এক্সিস কত দূরে। তাহলে আমরা কি করব এখন, নিউট্রাল এক্সিস কিভাবে বের করব? এই জন্য এখানে একটা কনসেপ্ট আছে যে এই পুরাটা হলো ডি, আমরা মনে করি নিউট্রাল এক্সিস কেডি। কেডি মানে এটার একটা ভ্যালু যেটার মান একের চেয়ে কম, অর্থাৎ কে কে ডি দিয়ে গুণ করলে এই ভ্যালুটা আসবে, কত আমরা জানি না, বের করবো আমরা, অবশ্যই বের করবো। এখন আসো মনে করো এইটা যদি নিউট্রাল এক্সিস হয়, এইটা যদি নিউট্রাল এক্সিস হয়, আচ্ছা তাহলে এইটা হলো কেডি আর এই নিচেরটা হলো 20 মাইনাস কেডি। 20 মাইনাস কেডি কেন বলতো? এই যে স্টিলের রড আছে এর সেন্ট্রয়েড হচ্ছে এই যে, এটা হলো 20 দূরত্ব, তাহলে এইটা যা হবে এই নিচের টুক তো 20 মাইনাস তাই হবে, সেটাই। এটা হলো 20 মাইনাস কেডি আর এটা শুধু কেডি, এটা যোগ করলে 20 হয়। আমরা ধরে নেব এটা কেডি এন্ড কেডি। কে না দিয়ে তুমি এ বি সি ডি যাইতে দিতে পারো এই অঙ্কের ক্ষেত্রে, কিন্তু কেডিটা দিতে হবে এই কারণে কংক্রিটের উপরে কেডি শব্দটা ব্যবহার আছে, এই জন্য আমরা কেডি দিয়ে পড়াচ্ছি তোমাদের। তাহলে আমরা ধরে নিব যে এই পরিমাণ কংক্রিট ক্র্যাক হয়ে যাবে। ক্র্যাক হয়ে যাবে মানে এর কোনো রকম টেনশন নিতে পারবে না, ক্র্যাক হয়ে যাবে, ফেটে যাবে মনে করো। আর উপরের কংক্রিটটা হলো আমার কম্প্রেশনে নিবে আর এখানে স্টিলটা টেনশন নিবে। তাহলে এখন মনে করো দুইটার টেনশন দুইটার ভিতরে সমান হবে, দুইটার ভিতরে টেনশন এবং কম্প্রেশন সমান হবে, এটা মাথায় রাখতে হবে। আমি টেনসাইল স্ট্রেস বলি নাই, আমি সিগমা বলি নাই, আমি বলছি সি আর টি সমান হবে, কম্প্রেশন আর টেনশন সমান হবে, ফোর্সটা সমান হবে। কিভাবে সমান হতে পারে? তাহলে এখানে ফোর্স কত, এখানে ফোর্স। এখন দেখো এখানে স্ট্রেসটা কেমন হয় ডেভেলপ করে, ছবিটা দেখো, থিওরি দেখো, এইরকম একটা এখানে শূন্য আস্তে আস্তে বাইরে যায়। তাহলে এর মধ্যে টোটাল কম্প্রেসিভ ফোর্স কত হবে? টোটাল কম্প্রেসিভ ফোর্স কত হবে? এই যে এরিয়াটা কত, এরিয়াটা কত কেউ বলতে পারবে? এরিয়াটা কত? এনিবডি? প্রথম হচ্ছে হাফ ত্রিভুজ, মানে হাফ ভূমি উচ্চতা। ত্রিভুজ মানে কত?
হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে এইটা হলো কেডি, এটা কেডি, এটা হলো কত দূরত্ব, কত 10টা, কত হ্যাঁ 10। তাহলে হাফ 10 ইন্টু কেডি, হাফ 10 ইন্টু কেডি। বুঝছো না বুঝো নাই? এই এরিয়াটা কত বলো তো? এটা 10, এখানে এই যে উঠে গেছে সব। তাহলে হাফ 10 ইন্টু কেডি। তোমরা একটু দেখো, খেয়াল করো এখান থেকে দূরত্ব কত হবে, এই পয়েন্ট থেকে সেন্টারের দূরত্ব কত হবে বলতে পারবা? কেডি বাই 2 হবে না? কেডি বাই 2 হবে না? জি স্যার। কেডি বাই 2 হবে। তার মানে এইটা হলো ফোর্স, এটা হচ্ছে, এটা হলো হাফ, এটা হলো একটা। আর একটা কথা হচ্ছে তোমার এই পাশেটা, আচ্ছা এই পাশে কত হবে? এই পাশে কত হবে বলো? এই পাশে কত হবে বলতে পারবা? নো আইডিয়া। আচ্ছা আমি একটু ছবিটা আরেকভাবে আঁকাই। স্যার বুঝি নাই। আচ্ছা হ্যাঁ, আমি আবার আঁকাচ্ছি ছবিটা। আচ্ছা অসুবিধা নেই, আমাদের আরো ক্লাস আছে, আজকে শেষ করতে না পারলে নেক্সট ক্লাসে বলবো আমরা। এই যে ছবিটা দেখো, এই ছবিটা দেখো, এইটা হচ্ছে আবার নিউটন এক্সিস। নিউটন এক্সিস থেকে কম্প্রেশন হচ্ছে এস সেন্ট্রয়েডে, আর টেনশন হলো এস সেন্ট্রয়েডে। টেনশন কতখানি হবে? স্ট্রেট এই দূরত্ব, কত দূরত্বটা? টেনশন ইনটু দূরত্ব কত বলো তো? এই দূরত্ব কত? 20 মানে কেডি না? এই দূরত্ব কত? এখান থেকে দূরত্ব কত? 20 মাইনাস কেডি, 20 মাইনাস কেডি। আর এটার দূরত্ব হচ্ছে কেডি। তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়ার কম্প্রেশন ফোর্স, আর এই টেনশন, এটা হচ্ছে টেনসাইল ফোর্স, টেনশন ফোর্স। টেনশন ফোর্স এরিয়া কত? এই দেখো টেনশন এরিয়া কত? এন ইন্টু এস। এস কত? এস কিন্তু বলে দিছে এখানে। এরিয়া স্টিল কই? এরিয়া স্টিল এই যে এত ইঞ্চি ডায়ামিটার, এটা ডায়ামিটার, আলটিমেট এরিয়া হলো 1 ইঞ্চি স্কয়ার। তাহলে দুটার জন্য এরিয়া কত হবে? 2 ইঞ্চি স্কয়ার। 2 ইঞ্চি স্কয়ার এরিয়া হবে। আর হচ্ছে এন এর মান হলো 15, 15 আর 2 গুণ করলে হবে 30। তাহলে এই এরিয়াটা 30 ইঞ্চি স্কয়ার হবে। তাহলে এটা 30 হবে। এখন 30 এর সাথে 20 মাইনাস কেডি বিয়োগ। আচ্ছা আমি এখানে একটু বুঝে নিই, তাহলে তাহলে তুমি বুঝতেছো না। আচ্ছা প্রথম হচ্ছে এখান থেকে এইটা দূরত্ব কত, ফোর্স মোমেন্ট কত, মোমেন্ট। ও এই বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিবা, সোজা কথা, এই বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিবা। তাহলে এই এরিয়ার মোমেন্ট নিবা, এই এরিয়ার মোমেন্ট নিবা। নিচের এরিয়াটা কত বলো তো? নিচের এরিয়াটা হচ্ছে, আমরা জানি এরিয়া অফ স্টিল হচ্ছে কত? 1 ইন্টু 2, দুইটা আছে। কয়টা আছে রড? দুইটা আছে। তাহলে 2 আর 1 মিলে কত হয়? 2 আর 1 গুণ করলে কত হয়? 2 স্কয়ার ইঞ্চ। তার কোনো সন্দেহ আছে? একটা রডের এরিয়া হচ্ছে 1 স্কয়ার ইঞ্চ বলে দিছে। দুইটা রডের এরিয়া কত হবে? 2 স্কয়ার ইঞ্চ হবে না? হবে না? হবে। এখন এন দিয়ে গুণ করতে হবে, যেহেতু ট্রান্সফর্ম করছে এরিয়া। এন এর মান কত? কত? 1.5 না 15, 15 15, 15। এটা থেকে 15 গুণ করলাম, তাহলে এটা ট্রান্সফর্ম এরিয়া হয়ে গেল। ট্রান্সফর্ম এরিয়া হয়ে গেল। ট্রান্সফর্ম এরিয়ার মানটা কত হলো? 30 হয়ে গেল। তার মানে আমরা এরিয়ার মান 30 পেয়ে গেলাম। এবার বলো মোমেন্ট আর্মের মান কত? এই মোমেন্ট আর্মের মান কত? 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 20 মাইনাস কেডি না? কত? বুঝছো না বুঝো না? এটা যদি কেডি হয়, এটা 20 মাইনাস কেডি হবে। তাহলে এটা 20 মাইনাস কেডি। তার মানে নিচের দিকের ফোর্স হলো 30 ইন্টু 20 মাইনাস কেডি মাইনাস কেডি। আর উপর দিকে ফোর্স কত হবে? উপর দিকে ফোর্স হবে, উপর দিকে ফোর্স কত হবে? এই এরিয়া, এই যে এরিয়া, এরিয়া কত? এখানে 10, কিন্তু এটা এখানে এখানে লেখা আছে দেখো, এখানে উঠে না, এই যে এখানে আমি ওভারল্যাপ করে ফেলি, এখানে 10 হবে। 10 ইন্টু কেডি, এরিয়া হলো 10 ইন্টু কেডি। আমি ভুল বললাম? এরিয়াটা কত বলো? 10 ইন্টু কেডি, 10 ইন্টু কেডি। এখন বলো
এর সেন্টার কোন জায়গায়, ত্রিভুজের সেন্টার কোন জায়গায়, কোথায় সেন্টার? স্যার 2h/3 দি। নিচের থেকে আবার 2h/3 দূরত্ব হবে, তাই না? 2h বাই, তার মানে এটার সাথে হবে 2/3 কেডি হবে, 2/3 2/3 1/3 হবে। আচ্ছা 2/3 কেডি, আচ্ছা 2/3 কেডি হবে এখান থেকে। টু বাই থ্রি কেডি হবে। আর তাহলে কি ভুল হলো কোনো? আচ্ছা এটা গুণ করে কত হয় বলো তো? 600 মাইনাস 30 কেডি হয় না? এই যে 600 মাইনাস 30 কেডি, ঠিক আছে, রাইট সাইড, তাই না? এটা গুণ করে কত হয়? এইটা এটা সমান হইতে হবে। লেফট সাইড হবে 5 কেডি স্কয়ার, কেন হলো এটা দেখে নিতে হবে। কেডি স্কয়ার ঠিক আছে, 5 হলো কেন? 3, এখানে আমি একটু কনফিউশন হয়ে যাচ্ছে। তোমরা আজকে যদি পড়াইতে না পারি তোমরা চেক করবে, এটা নেক্সট ক্লাসে আবার বলবো, অসুবিধা নাই। এই কেডি স্কয়ারটা হলো এইটার স্ট্রেংথ ইনটু ডিসটেন্স। ডিসটেন্সটা হচ্ছে 2/3 অফ কেডি, আর এরিয়া হবে, এরিয়া কত হবে? 10 ইনটু কেডি ইনটু 10 ইনটু কেডি, এরিয়া 10 ইনটু কেডি, আর ডিসটেন্স হবে, আচ্ছা এখানে আর এফ টাইমস আছে জানো। আচ্ছা ঠিক আছে, এটা করার পরে আমি খালি ফিনিশ করে আবার নেক্সট ক্লাসে পড়াবো। এরকম করার পরে আমরা কেডির মানটা পেয়ে যাবো এখান থেকে। যেই কেডির মানটা পেয়ে যাব তখন কেডি মাইনাস 20 পেয়ে যাবো। তাহলে এই ভ্যালুটা পেয়ে গেলাম, তারপর নিউটন এক্সিস পেয়ে গেলাম আমরা। নিউটন এক্সিস পাইছি, ফর্মুলা বাকি সব এক। আই এর মানটা বের করবো। আই কিভাবে বের করবো এখানে কে বলতে পারবে? আই হচ্ছে কি হবে বলতো? পুরাটার আই কত হবে? এটা হচ্ছে বিএস কিউব বাই 12 হবে না? এটা বিএস কিউব বাই 12, এটা হবে কি? বিএস কিউব বাই 12 প্লাস এডি স্কয়ার, বিএস কিউব বাই 12 প্লাস এডি স্কয়ার। আর এই নিচেরটা হবে বিএস কিউব বাই 12 প্লাস এডি স্কয়ার। এখানে শূন্য লিখছে কেন কেউ বলতে পারবা? এনি আইডিয়া? বলতে পারবা শূন্য কেন লিখছে? শূন্যটা লিখছে এটার এইচ এত ছোট যে এটা কিউব করলে আলটিমেটলি এটার এইচ কত, এটার এইচ কত, সার্কুলার তো পাই d4/64, সরি পাই d4/64 করলে আলটিমেটলি এত কম হয়, এই জন্য এটা শূন্য লিখছে। তোমরা করতেও পারে, করে দেখবে কোনো আসবে না। তাহলে এটা হবে বিএস কিউব বাই 12 প্লাস এডি স্কয়ার, এটা হবে পাই d4/64 প্লাস 2 দিয়ে গুণ করবা, প্লাস এডি স্কয়ার করলে দেখবা এরকম একটা মোমেন্টাম ইনার্শিয়া আসে। মোমেন্টাম ইনার্শিয়া পাওয়া গেছে, বাকি অঙ্ক সেম। এমসি ওভার আই, এম এর মান দিয়ে দিছি 50, সি এর মান কত দেখো, উপরেটা কত, উপরে সি এর মানটা কত হবে? উপরে হবে 8.36, আর নিচে কত হবে? 11.64। 8.36 এখানে 8.36 দিছে, দেখো 8.36 দিছে, আর এটা 11.64 দিছে। তাহলে এটা পাইছো, কিন্তু একটা পার্থক্য কি, এখানে এন দিয়ে গুণ করছো। আজকে আমি আর করাচ্ছি না, এই অঙ্কটা তোমাদের মাথায় হয়তো ঢুকবে না, কারণ আজকে অনেকগুলো অঙ্ক করাইছি। এই অঙ্কটা নেক্সট ক্লাসে আবার করাবো। তো তোমরা এই অঙ্কের আগ পর্যন্ত দেখে আসবে, আর এই অঙ্কটা চোখ বলে আসবে সবাই, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। নেক্সট ক্লাসে আমি এই অঙ্কটাই করাবো এবং সাথে আমি এই চ্যাপ্টারে ফিনিশিং দিব। ঠিক আছে, আজকের মধ্যে আমরা এখানে শেষ করতেছি। কারো কোনো সন্দেহ থাকলে বলো।